ওকে, সো এই যে ডেমোটা দেখলেন, এই ডেমোতে আমরা মালওয়্যারের সাথে পরিচিত হলাম। মালওয়্যার হলো একটি ম্যালিশিয়াস সফটওয়্যার, অনুমতি ছাড়া ডিভাইসে ঢুকে ক্ষতি করে এমন কোনো প্রোগ্রাম। ভাইরাস হচ্ছে এমন একটি মালওয়্যার যা হোস্ট ফাইলের সাথে জুড়ে যায়। আপনি সেই ফাইল খুললেই ভাইরাস সক্রিয় হয়, ঠিক যেমন জৈব ভাইরাস একটা কোষে ঢুকে নিজেকে ছড়িয়ে দেয়। ওয়ার্ম হচ্ছে একটি আলাদা জিনিস, এটার হোস্ট ফাইল লাগে না, নিজেই নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে পারে। 2017 সালে ওয়ানাক্রাই ছিল একটি ওয়ার্ম এবং র্যানসামওয়্যারের কম্বিনেশন, সেই জন্য মাত্র কয়েক ঘন্টায় 150টা দেশে পৌঁছে গিয়েছিল। ট্রোজান দেখতে বৈধ সফটওয়্যারের মতো। আপনি একটা ফ্রি গেম বা অ্যাপ ডাউনলোড করলেন, ভেতরে আসলে মালওয়্যার ঢুকিয়ে দেওয়া আছে। ট্রোজান হর্সের গল্প হয়তো আপনাদের মনে আছে, কাঠের ঘোড়ার ভেতরে সৈন্য, এটা একই জিনিস। র্যানসমওয়্যার এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে ক্ষতিকর মালওয়্যার পরিবার। এটা আপনার ডিভাইসের ফাইলগুলোকে এনক্রিপ্ট করে আটকে দেয়, তারপর বলে নির্দিষ্ট পরিমাণে টাকা পাঠাও, তাহলে ফাইল ফেরত দিব। বাংলাদেশের বেশ কিছু হাসপাতাল এবং সরকারি অফিস এই আক্রমণের শিকার হয়েছিল, এবং সবচেয়ে কষ্টের কথা হলো টাকা দিলেও ফাইল ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই। কিলগার্ড হলো এমন একটি সফটওয়্যার যা আপনার কিবোর্ডের প্রতিটি চাপ রেকর্ড করে পাঠিয়ে দেয়। আপনি যখন ব্যাংকের ওয়েবসাইটে পাসওয়ার্ড টাইপ করছেন, কিলগার্ড সেটা রেকর্ড করে আক্রমণকারীর কাছে পাঠিয়ে দেয়, আপনি টেরও পাচ্ছেন না। এরপর হচ্ছে রুট কিট, এটা সবচেয়ে লুকিয়ে থাকার ওস্তাদ। এটা ডিভাইসের একেবারে গভীরে অপারেটিং সিস্টেমের স্তরে নিজেকে লুকিয়ে রাখে, এমনভাবে লুকিয়ে রাখে যে সাধারণ অ্যান্টিভাইরাসও ধরতে পারে না। এটা মূলত অন্য মালওয়্যারকে লুকিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। এখন মালওয়্যার থেকে কীভাবে বাঁচবেন? 3টি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথমত অ্যান্টিভাইরাস সফটওয়্যার সবসময় আপডেট রাখতে হবে, কারণ পুরনো অ্যান্টিভাইরাস নতুন মালওয়্যার চিনতে পারে না। দ্বিতীয়ত অজানা কোনো সোর্স থেকে কোনো ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করবেন না। তৃতীয়ত নিয়মিত ব্যাকআপ রাখবেন। র্যানসমওয়্যার আক্রমণ হলেও ব্যাকআপ থাকলে টাকা দিতে হবে না। এবং পাইরেটেড সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ এটা মালওয়্যারের সবচেয়ে বড় দরজাগুলোর অন্যতম। এবারে আমরা জানব সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ ফ্যামিলি বা দ্বিতীয় যে ক্যাটাগরি রয়েছে এখানে। এটা সাইবার আক্রমণের সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটি পদ্ধতি, কারণ এখানে সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগানো হয় না, মানুষের দুর্বলতাকে কাজে লাগানো হয়। মানুষ বিশ্বাস, ভয়, লোভ, তাড়াহুড়া, সহানুভূতি এগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি phishingquizwithgoogle.com ব্যবহার করতে পারেন আপনাকে শিক্ষিত করার জন্য। চলুন আমরা এটার উপরে একটি সংক্ষিপ্ত ডেমো দেখে নিই। ওকে, সো এই ডেমোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সার্চ করব phishingquizwithgoogle.com। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি phishingquizwithgoogle। ওকে, আমরা এটা সিলেক্ট করলাম। এখন যেই ওয়েবসাইটে আমি যাব, যেখান থেকে আমাদের এই ডেমোটা আমরা করব, সেটা হচ্ছে phishingquiz.withgoogle.com. Okay, it's very important. Now let's go to this site, phishingquizwithgoogle.com. এই ওয়েবসাইটটা গুগল নিজেই তৈরি করেছে। এটা একটি ফ্রি কুইজ যা আপনাকে আসল এবং ভুয়া ইমেলের মধ্যে পার্থক্য চিনতে শেখায়। আপনি যদি এখন ফোনে বা কম্পিউটারে আছেন, এই মুহূর্তে নিজের ব্রাউজারের এই ঠিকানায় টাইপ করুন, আমার সাথে একটা কুইজ ট্রাই করুন। ওকে, এখানে নেম এবং ইমেল আইডি জিজ্ঞেস করছে। আমি আমার গুগলের যে ইমেল আইডি রয়েছে সেটা দিয়েই আমি এখানে এন্টার করব। ওকে, সো প্রথম যে কুইজটা আমাদের এখানে আমরা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে এটা কি একটা ফিশিং ইমেল নাকি সত্যি এটা লেজিটিমেট কোনো ইমেল। এখন কয়েকটা জিনিস আপনি যদি এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে একটি সিরিয়াস বর্ণনা দেওয়া আছে যে হিয়ার ইজ দ্য ডক দ্যাট ইউ আস্ক, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং এলস। এইখানে একটা ডকুমেন্ট আমি পাঠাচ্ছি যেটা তুমি চেয়েছিলে। আপনি যদি ইমেল অ্যাড্রেসটা দেখেন, এটা দেখে মনে হয় না যেন এটা কোনো অফিসিয়াল ইমেল অ্যাকাউন্ট থেকে এটা এসেছে, রাইট? এখানে এই জিনিসটা আপনার ট্রাস্ট অর্থী কিনা এটা
প্রথম লেখাতেই বোঝা যাচ্ছে আপনাকে এই ডকুমেন্টটা এডিট করতে বলেছে। ডকুমেন্ট ওপেন করবেন নাকি আপনি এটা ফিশিং হিসাবে ঘোষণা দিবেন। ওকে, আমরা ফিশিং হিসাবে এটা নির্ধারণ করলাম। লেটস ডু দিস। এবং বলছে কারেক্ট, দিস ইজ এ ফিশিং ইমেল, ইউ মাস্ট হ্যাভ স্পটেড লুক-অ্যালাইক ইউআরএল, বি কশাস অ্যাবাউট হাইপারলিঙ্কস। এরকম 10টা কুইজ রয়েছে এখানে, রাইট? ইউ ক্যান আস্ক ফর মোর ডিটেলস ইফ ইউ সে শো মি। এখানে আপনি দেখতে পারবেন মোর ডিটেলস এখানে দিয়েছে। এই জিনিসটা যদি দেখলেন একটা ফিশিংয়ের ইমেলটা, এবং এই নিয়ে আমি আগেও বলেছি, এটার থিওরি এখন দেখে নেই। ফিশিং হলো বৈধ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে তথ্য হাতানো। বাংলাদেশের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো বিকাশ বা নগদের নাম ব্যবহার করে ওটিপি চাওয়া। মনে রাখবেন, কোনো কোম্পানি কখনো ফোনে বা মেসেজে ওটিপি চায় না, কখনো না। ফিশিং মেসেজ চিনতে কয়েকটা প্রশ্ন করবেন। মেসেজটি কি আমাকে ভয় দেখাচ্ছে? আপনাকে কি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে বলছে? কোনো লিঙ্কে ক্লিক করতে বলছে? কোনো গোপন তথ্য চাচ্ছে? এবং এই সব প্রশ্নের একটারও উত্তরও যদি আপনার সন্দেহজনক হয় তাহলে থেমে যান। স্পিয়ার ফিশিং হলো আরও বিপজ্জনক। এটা নির্দিষ্ট একজনকে টার্গেট করে। আক্রমণকারী আগে থেকে আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করে, আপনার নাম, পরিচিত জনদের নাম, আপনার কোম্পানি, তারপর আপনার ইমেল পাঠায় যেন মনে হয় আপনার পরিচিত কেউ পাঠিয়েছে। একটা উদাহরণ হতে পারে যে কারো সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুর অ্যাকাউন্টে থেকে মেসেজ আসলো, বলল আমি খুব বিপদে আছি, জরুরি টাকা লাগবে, পরে ফেরত দিব। আপনি ভাবলেন বন্ধুর অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছে, হয়তো সত্যি হবে, কিন্তু হতে পারে বন্ধুর অ্যাকাউন্ট দখল হয়ে গেছে এবং অন্য কেউ এটা ম্যানিপুলেট করছে। এখন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে কীভাবে বাঁচবেন? প্রথমত, লিঙ্কে ক্লিক করার আগে মাউস হোভার করুন এবং নিচের ইউআরএল মিলিয়ে দেখুন। সেন্ডারের ইমেলের অ্যাড্রেস ভালো করে পড়ুন, শুধু নাম না। চাপের মধ্যে সিদ্ধান্ত নেবেন না, গোপন কোড কাউকে দিবেন না। যে কোনো মেসেজের মধ্যে যদি তাড়াহুড়া বা ভয় দেখানো হয়, সেটা অবশ্যই বড় সতর্ক সংকেত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাসওয়ার্ড আক্রমণ। খুব সাধারণ একটা ভুল হচ্ছে একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা। আপনি হয়তো ভাববেন যে এতে মনে রাখাটা সহজ, কিন্তু আক্রমণকারীর জন্য এটা আরও সহজ হয়ে যায়। ধরুন আপনি একটি ছোট ওয়েবসাইটের অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে একই পাসওয়ার্ড দিয়েছেন যা আপনি ইমেল, সোশ্যাল মিডিয়া, অনলাইন কেনাকাটায় ব্যবহার করেন। এখন যদি সেই ছোট ওয়েবসাইটের তথ্য ফাঁস হয়ে যায়, আক্রমণকারী সেই পাসওয়ার্ড অন্য জায়গায় চেষ্টা করতে পারে। একটা জায়গার দুর্বলতা অনেক জায়গায় বিপদ আনতে পারে। আরেকটা ঝুঁকি হলো খুব দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা। নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর, সন্তানের নাম বা 1 2 3 4 5 6 জাতীয় পাসওয়ার্ড আক্রমণকারীর কয়েক সেকেন্ডেই ক্র্যাক করতে পারে। এটাকে ব্রুট ফোর্স বা ডিকশনারি অ্যাটাক বলে। এখন পাসওয়ার্ড সিকিউরিটির জন্য সমাধান কি? আসলে সমাধানটা খুবই স্পষ্ট। প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 ধাপ যাচাই করে চলুন। পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। অনেকেই প্রশ্ন করেন এত পাসওয়ার্ড কিভাবে মনে রাখবো? উত্তর হলো, মনে রাখার জন্য পাসওয়ার্ড তৈরি করা উচিত না। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে শুধু একটি শক্তিশালী মাস্টার পাসওয়ার্ড মনে রাখলেই হবে, বাকিগুলো সে সামলাবে। এবারে জানি নেটওয়ার্ক আক্রমণের ব্যাপারটা। এটা হচ্ছে থার্ড ফ্যামিলি। এই আক্রমণগুলো বোঝার জন্য একটা জিনিস কল্পনা করুন যে একজন আক্রমণকারী যখন কোনো নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করে, সে প্রথমে দেখে নেয় কোন দরজা খোলা আছে। এই কাজটা করার জন্য নেটওয়ার্ক স্ক্যানিং নামে একটা টেকনিক ব্যবহার করে এবং এটা লাইভ করে কিভাবে দেখতে হয় সেটা আমরা মডিউল 6-এ দেখব। যখন আমরা নেটওয়ার্কিং নিয়ে গভীরে যাব, তখন আমরা হাতে কলমে বিষয়টা ডিটেলসভাবে দেখব। আজকে আমরা বুঝি এই পরিবারের আক্রমণ আসলে কি এবং কিভাবে এটা কাজ করে। নেটওয়ার্ক আক্রমণের কতগুলো ধরন রয়েছে। প্রথমত, ম্যান ইন দ্য মিডল। ম্যান ইন দ্য মিডল আক্রমণে আক্রমণকারী দুজন যোগাযোগকারীর মাঝখানে ঢুকে যায়। আপনি ভাবছেন আপনার ব্যাংকের সাথে আপনি কথা বলছেন, কিন্তু আসলে মাঝখানে একজন সব দেখছে এবং পরিবর্তন করছে। পাবলিক ওয়াইফাইয়ে এর ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। ডিডস মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। এটা সার্ভারকে এত বেশি অনুরোধ পাঠায় যে সে অচল হয়ে যায়। যেমন একটা দোকানে হঠাৎ হাজার হাজার লোক ঢুকে গেলে আসল কাস্টমার ঢুকতে পারে না। এই আক্রমণে আক্রমণকারী সবসময়
তথ্য চুরি করতে চায় না, তার লক্ষ্য হলো সার্ভিসটা অচল করে দেওয়া। সিআইএ ট্রায়াডের ভাষায় এটাকে অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতার উপর আক্রমণ বলে থাকে। বটনেট হলো এমন কম্পিউটারের দল যাদের মালিক জানেই না যে তাদের কম্পিউটার আক্রমণকারীর নির্দেশে চলছে। আপনার কম্পিউটারও বটনেটের অংশ হতে পারে এবং আপনি টেরও পাবেন না। তাহলে নেটওয়ার্ক ডিফেন্স কিভাবে করা যাবে? পাবলিক ওয়াইফাইয়ে ব্যাংকিং বা সংবেদনশীল কাজ করবেন না। হোম রাউটারে ডিফল্ট পাসওয়ার্ড অবশ্যই বদলাবেন। বেশিরভাগ মানুষ এটা কখনো বদলায় না এবং আক্রমণকারীর জন্য সবচেয়ে সহজ দরজা হচ্ছে এটি, এবং ফায়ারওয়াল চালু রাখতে হবে। এখন আমরা আসছি ফোর্থ ফ্যামিলি। চতুর্থ ফ্যামিলিটা হচ্ছে ওয়েব আক্রমণ। এই মডিউলে এটা সংক্ষেপে বলছি কারণ মডিউল 6-এ এটা হাতে কলমে আমরা বিস্তারিত দেখব। এখানে এসকিউএল ইনজেকশন হলো ওয়েবসাইটের ডেটাবেজে সরাসরি ক্ষতিকর কোড পাঠিয়ে তথ্য চুরি করা। বাংলাদেশের অনেক ওয়েবসাইট এই দুর্বলতায় আক্রান্ত হয়। ক্রস সাইট স্ক্রিপ্টিং বা XSS হলো একটি ওয়েবসাইটের ক্ষতিকর স্ক্রিপ্ট ঢুকিয়ে দেওয়া যা সেই সাইটের ভিজিটরদের ক্ষতি করে। মডিউল 6-এর লাইভ ডেমোতে আমরা এটা বিস্তারিত দেখব। এখন আগে যেটা বলেছিলাম যে ছোট্ট একটা কুইজ অনুশীলন এক্সারসাইজ করব, চলেন আমরা সেটা একসাথে করি। অনুশীলনে আমরা 5টা সিনারিও দেখব এবং স্ক্রিনে কুইজে মাল্টিপল চয়েসে অ্যান্সারগুলো আসবে এবং আপনাকে মাথায় চিন্তা করে অ্যান্সারগুলো ঠিক করতে হবে। যদি চান আপনি কমেন্টসে লিখতে পারেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনার ফোনে একটি মেসেজ এসেছে, লেখা আছে যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এখনই নিচের লিঙ্কে গিয়ে যাচাই করুন। মেসেজটা আসলে খুব তাড়াহুড়া করে ভয় দেখানো হচ্ছে। তাহলে আমরা কোশ্চেনে যাই, দেখব আপনি চয়েস করবেন কি সঠিক উত্তরটা আপনি চয়েস করতে পারেন কিনা। ওকে, লেটস গো। ওকে, দ্য সেম কোশ্চেন অ্যান্ড ইটস টিকিং। আপনার 15 সেকেন্ড সময়। এটা কি ফিশিং, মালওয়্যার, র্যানসমওয়্যার অর ডিডস? There you go. Time is over. ওকে, তাহলে আমরা অ্যান্সারটা দেখি। যারা বুঝেছে তারা সঠিক অ্যান্সারটা হয়তো পেয়ে গিয়েছেন। আমরা চেক করি সঠিক উত্তরটা কি। ওকে, এটা হচ্ছে ফিশিং। অলরাইট, লেটস গো টু দ্য সেকেন্ড কোশ্চেন। এখানে আপনার একটা ইমেল এসেছে। ইমেলের সঙ্গে একটি অ্যাটাচমেন্ট রয়েছে। ফাইলের নাম দেওয়া আছে চাকরির চূড়ান্ত তালিকা এবং ইমেলে বলা হচ্ছে এখনই ফাইলটি খুলুন। অলরাইট, হোয়াট ইজ দিস? ইজ দ্যাট পাসওয়ার্ড পুনর্ব্যবহারের ঝুঁকি, মালওয়্যার, ম্যান ইন দ্য মিডল, বটনেট? দেখি আপনি উত্তর পারেন কি না, হয়তো আপনি পেরে গেছেন। ওকে, লেটস গো, ইটস অলমোস্ট ডান। লেটস চেক দ্য অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ মালওয়্যার। ওকে, সো আমরা এখন থার্ড এক্সারসাইজে যাচ্ছি। এখন এখানে কম্পিউটার খুলে দেখা যাচ্ছে যে আপনার সব ফাইলের নাম বদলে গেছে এবং কোনো ফাইল খোলা যাচ্ছে না। স্ক্রিনে হাউএভার একটি মেসেজ আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনাকে টাকা চাওয়ার কথা বলেছে এবং বলছে যে টাকা পাঠালেই ফাইল ফেরত দেওয়া যাবে। তাহলে আমরা ট্রাই করি এটা কি ধরনের ফাঁদ হতে পারে। লেটস গো। কিলগার, স্পিয়ার ফিশিং, ransomware, rootkit. There you go. So আমরা সঠিক উত্তর দেখি। সঠিক উত্তর হচ্ছে ransomware। আমরা এগুলো আগে কভার করেছি, রাইট? I'm not going to go through everything. আমরা এইখানে মূলত যাচাই করব যে আপনারা কোন জিনিসটা মাথায় ধরে রেখেছেন এবং কিভাবে আগাচ্ছেন। লেটস গো টু দ্য নেক্সট কোশ্চেন, রাইট? একটা ফোন কল আসলো, উপর থেকে বলা হলো আমি কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার ফোনে একটি কোড গেছে, সেটা আমাকে বলুন, রাইট? এইটা আপনাদের জন্য অবশ্যই সহজ হবে। লেটস ট্রাই দিস। ওকে, ডিডস, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিশিং এর মিশ্রণ, ওয়ার্ম এসকিউএল ইনজেকশন। লেটস গো। অনেকে হয়তো পেরে গেছেন এটা আসলে কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিশিং এর মিশ্রণ। লেটস চেক। ইয়া, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। পরের প্রশ্ন, আমরা সিনারিওটা দেখি। আপনি লক্ষ্য করলেন আপনার একই পাসওয়ার্ড 10টা ভিন্ন ওয়েবসাইটে আপনি ব্যবহার করছেন। এখন একটা ছোট ওয়েবসাইটের তথ্য ফাঁস হয়েছে বলে খবর আসছে।
লেটস গো, আপনার ঝুঁকিটা কি হতে পারে? প্রশ্ন, ট্রোজান, ম্যান ইন দ্য মিডল, পাসওয়ার্ড পুনঃব্যবহার এবং অ্যাকাউন্ট দখলের ঝুঁকি XSS। ওকে, অনেকে হয়তো বুঝে গেছেন অলরেডি যে আমরা আগেই এটা নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে পাসওয়ার্ডের পুনর্ব্যবহার এবং অ্যাকাউন্ট দখলের ঝুঁকি, রাইট? লেটস গো। ওকে, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা স্ক্রিনে যেভাবে এক্সারসাইজ করলাম একসাথে, আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আমরা ধীরে ধীরে অন্যান্য ভিডিওগুলোতেও একটু একটু মাথা ঘামানোর কিছু কুইজ আমরা যোগ করতে পারবো এবং একসাথে অনুশীলন করতে পারবো। ওকে, সো হাউ টু কানেক্ট এভরিথিং উইথ ক্যারিয়ার। যারা সাইবার নিরাপত্তার ক্যারিয়ার করতে চান তাদের জন্য একটি কথা বলি, আজকের লেসনে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে নিরাপত্তা বিশ্লেষক, একজন সক অ্যানালিস্ট, একজন পেনিট্রেশন টেস্টার, সবাইকে আক্রমণের ধরন বুঝতে হয়। শুধু টুল জানা যথেষ্ট নয়, আক্রমণের উদ্দেশ্য, পদ্ধতি, ঝুঁকি এবং প্রতিরক্ষা বুঝতে হয়। আপনি যদি সকে কাজ করতে চান তাহলে সতর্কতা দেখতে হবে, তাহলে বুঝতে হবে যে এটা হয়তো সাধারণ আক্রমণ না, এটা হচ্ছে আক্রমণের লক্ষণ। আজকের লেসন সেই দক্ষতার ভিত্তি। এখন মডিউল 2, এটার লাস্ট ভিডিও যেহেতু আজকে, আমরা কুইকলি একটা রিক্যাপ করি। সেটা হচ্ছে এই মডিউলে আমরা একসাথে কয়েকটা পথ পেরিয়ে এসেছি। লেসন 4-এ আমরা দেখেছিলাম সাইবার সিকিউরিটি কি, লেসন 5-এ CIA ট্রায়াড, লেসন 6-এ থ্রেট, ভালনারেবিলিটি এবং রিস্কের পার্থক্য, লেসন 7-এ আমরা হ্যাকার কারা, সব হ্যাকিং অপরাধ কিনা, এগুলো খোলাসা করেছি। লেসন 8-এ আমরা সাইবার আক্রমণের সাইকেলটা দেখেছি, ধাপে ধাপে কীভাবে ঘটে, এবং আজকের লেসনে আমরা বিভিন্ন ধরনের আক্রমণের ফ্যামিলিগুলো জানলাম এবং কিছু ডেমো দেখলাম। এখন আপনার একটা শক্ত ভিত্তি তৈরি হয়েছে। মডিউল 3-এ আমরা দৈনন্দিন জীবনের সিকিউরিটিতে যাব। মোবাইল ব্যাংকিং সুরক্ষা, সোশ্যাল মিডিয়া নিরাপত্তা, পাবলিক ওয়াইফাই ঝুঁকি এবং পরিবারের শিশুদের ডিজিটাল নিরাপত্তা, এবং এগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। এই কোর্সের সঙ্গী হিসাবে গিটবুক পেজের সবকিছু কিন্তু রেগুলার আপডেট হচ্ছে। প্রতিটি ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে গিটবুক পেজ আপডেট হচ্ছে, সেখানে কুইজ আপডেট হচ্ছে, সেখানে আপনাদের জন্য এক্সারসাইজ, প্রজেক্ট ওয়ার্ক সব কিছু আপডেট হচ্ছে। এবং আমি BCS 101 কাস্টম জিপিটিটা যে বানিয়েছি, এই জিপিটির জন্য রিলেভেন্ট প্রম্পট, প্রতিটি লেসনের সাথে সামঞ্জস্য রেখে রিলেভেন্ট প্রম্পট আমি আপলোড করছি, এবং এটা নিয়ে একটি ছোট্ট ডেমো আমি আপনাদেরকে এখন দেখাতে চাই। যে ডেমোগুলো আমি করেছি, ডেমোতে কোন ফাইলগুলো আপনারা ব্যবহার করবেন, এখান থেকে আপনারা ডাইরেক্টলি কপি করতে পারবেন। আর একটা নতুন জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে আপনারা আমার যে সাইবার সিকিউরিটির কাস্টম জিপিটিটা যখন ব্যবহার করবেন, জিপিটি ব্যবহার করার জন্য আমি এখন থেকে এখানে নতুন করে আমি কিছু প্রম্পট ব্যবহার করছি। এই প্রম্পটগুলো সেগুলো সবই রিলেভেন্ট টু দ্যাট পার্টিকুলার ভিডিও দ্যাট আই এম রিলিজিং। আপনারা নিশ্চয়ই আমার কাস্টম জিপিটিটা ইনস্টল করেছেন সাইবার সিকিউরিটি নিয়ে, আর যদি নতুন হয়ে থাকেন আবারও দেখাচ্ছি, আপনি ফ্রি চ্যাট জিপিটি ভার্সন আমি ব্যবহার করতে পারবেন। আপনি এখানে অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে আপনি এখানে জিপিটি ক্লিক করবেন, আপনি বাংলা সাইবার সিকিউরিটি 101 লার্নিং অ্যাসিস্ট্যান্ট, বাংলা সাইবার সিকিউরিটি কিংবা 101 লার্নিং অ্যাসিস্ট্যান্ট সাইবার সিকিউরিটি টাইপ করলে আমার জিপিটিটা এসে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন 500-এরও বেশি মানুষ এটা ব্যবহার করেছেন সোফার। ট্রানজ্যাকশন যেটা ব্যবহৃত হচ্ছে কোয়াইট ইনক্রিজিং অ্যান্ড কোয়াইট ইন্টারেস্টিং, থ্যাংক ইউ সো মাচ। সো এটা এখানে যাওয়ার পর আপনি স্টার্ট দ্য চ্যাট। ওকে, এখন লয় নম্বর লেসনের উপরে আমি রেডিমেড কিছু প্রম্পট দিয়ে দিয়েছি, এগুলো আপনারা এখান থেকে নিয়ে সরাসরি ওখানে পেস্ট করে ওখান থেকে অ্যান্সার নিতে পারেন। এখানে আমি একটা প্রম্পট দিয়েছি, যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমরা ইংরেজিতে আপনার ভিডিওগুলোর সামারি যদি পেতে পারি কিনা, তো আমি এটার ব্যবস্থা করেছি। আপনি যদি এই প্রম্পটটা ব্যবহার করেন যে আমি 9 নম্বর লেসনে কি শিখিয়েছি সেটা আমাকে ইংরেজিতে সামারাইজ করে দাও, আপনি এখান থেকে কপি করে সরাসরি এখানে গিয়ে পেস্ট করলে আপনি একটা সামারি পেয়ে যাবেন। 9 নম্বর ভিডিও যেটা এখন আপনারা দেখছেন, বাংলা থেকে ইংরেজিতে তর্জমা করে দেওয়া হয়েছে। এখানে লেসন 9-এ যা শেখা হয়েছে তার একটি সারাংশ দাও এবং 5টা আক্রমণের পরিবারের বাংলাদেশের একটা করে বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নাও যেই জিনিসগুলো আমি এখানে আলাপ করেছি এগুলোর সারমর্ম যদি আপনি চান, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যদি চান সেইটা বুঝিয়ে দুক, তাহলে আপনি এই প্রম্পটটা কপি করে সরাসরি
আমার কাস্টম জিপিটিতে যেয়ে ওকে পেস্ট করবেন। 9 নম্বর লেসনে যা শিখিয়েছে তার প্রত্যেকটা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে উদাহরণ দিয়ে সে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে মালওয়্যার আক্রমণের উদাহরণ। অনেক সময় ফেসবুক মেসেঞ্জারে ভিডিও দেখুন, এ ধরনের লিঙ্ক পাঠানো হয়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, বিকাশ বা নগদের প্রতিনিধি পরিচয় ফোন দিয়ে এগুলো ওটিপি চায়, এগুলো আপনি সরাসরি কাস্টম জিপিটি থেকে পেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোর্সের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখুন। আপনার একটা শেয়ার এই কোর্স আরও মানুষের কাছে পৌঁছে দেবে এবং আমার 1 লাখ সাবস্ক্রাইবারের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। কমেন্টে বলুন আজকের এতগুলো আক্রমণের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি চিন্তার মনে হয়েছে এবং কেন।